আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর রহমতে। আমি ভালো থাকার চেষ্টাও, আপনি ভালো থাকার চেষ্টাও করেন, এটাও জানি। আমি মোহাম্মদ আল শাহরিয়ার রুবেল, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোন্ডা ইউনিয়ন জাজিরা গ্রামের বাসিন্দা। তারপরে তিনি তার মোবাইল নাম্বার দিয়েছেন। আমি পেশায় একজন ফার্মাসিস্ট এবং নিজ ফার্মেসি থাকায় স্টুডিওতে আসার সময় না পাওয়াতে ইমেলটা পাঠাতে হলো। নিজের সাথে ঘটে যাওয়া কয়েকটি ঘটনা আছে, যদি এই ঘটনাটি পড়ে শোনান নেক্সট উইকে আবার ঘটনা পাঠাবো। আমি তবে সরাসরি ঘটনায় চলে যাই। আগে বলিনি, ছোট্টবেলা থেকে আমার সাথে একটা মেয়ে জিন ছিল। আমি তার মুখ কখনো দেখিনি, কারণ তার মুখ সাদা কাপড়ে ঢাকা থাকতো। প্রতি রাতে সে আমায় ডাকতো। আমি তার ডাকের শব্দ স্পষ্ট শুনতে পেতাম, আয় আয়। শুধুমাত্র এই একটা শব্দ বলেই সে ডাকতো। অনেক ফকির দিয়ে অনেক তেল পড়া মায় এনে শরীরে মাখিয়ে দিত, কিন্তু কিছুতেই সে আমায় ছাড়তো না। সে আমায় গভীর রাতে ডাকতো। যখন ডাকতো তখন আমার দুনিয়ার কোনো খেয়াল থাকতো না। আমি দরজার খিল খুলে বাইরে যেতে চাইতাম, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তখন আমার সারা শরীরে অন্যরকম এক শক্তি চলে আসতো। আমাকে মা পাখার ডাঁট দিয়ে অনেক আঘাত করত, কিন্তু আমি টেরি পেতাম না। ইভেন আমার ভাইয়া, আব্বু, মা ও আমাকে ধরে রাখতে পারত না। কিন্তু আমার আর দরজার বাইরে কখনো যাওয়া হয়। যদি বের হতাম খুব সম্ভব আমায় সে নিয়ে চলে যেত। এবার মূল ঘটনায় আসি। এই জিন থাকাতে আমার মাঝে মাঝে ভয়ঙ্কর কিছু সিচুয়েশনের সম্মুখীন হতে হয়। যে ঘটনাটি বলবো সেটা 2006 সালের জুলাই মাস, বর্ষার মৌসুম। আমাদের স্কুলের পেছন দিয়ে একটা রাস্তা চলে গেছে আরেক গ্রামে। গ্রামটি ছিল খুবই নিস্তব্ধ। ওই গ্রামে যাওয়ার আগে অনেক খালি জমি পড়ে, আর পরে একটা 3 রাস্তার মোড়। ওই 3 রাস্তার মোড়ের আশেপাশে কোনো বাড়ি নেই, শুধুই ক্ষেত আর ক্ষেত। বর্ষার কারণে রাস্তার দুই পাশে পানি এসে খালের মতো হয়ে যেত। এক খাল থেকে আর এক খালে যাওয়ার জন্য রাস্তার মাঝখানে একটা গর্তের মতো ছিল। আমরা ওটাকে ভাঙার পাড় বলতাম। বর্ষায় যা নিমিষেই নৌকা চলাচল করতে পারে সেই জন্য। ঘটনাটি ঘটার 1 সপ্তাহ আগে আমাদের এলাকায় এক বৃদ্ধ মহিলা মারা যায়। শুনেছি সে নাকি ভিক্ষা করতে এসে সেই ভাঙার পাড়ে পানিতে পড়ে মারা যায়। লাশটি আর জানাজা হয়নি। যখন ওখানেই পচে যায় এবং কাক মাছ খেয়ে ফেলে। আমি তখন নতুন মোবাইল ব্যবহার করি। আমার ফ্রেন্ড থাকাতে আমাকে কথা বলতে হতো মুঠোফোনে। আমার বেশিরভাগ সময় রাতের বেলা কথা বলতাম। আমার একটা অভ্যাস ছিল, আমি এক জায়গায় দাঁড়িয়ে কথা বলতে পারি না। কথা বলতে বলতে আমি হাঁটতাম। কথায় এতটাই ডুবে যেতাম যে কোথায় যাচ্ছি তাল জ্ঞান থাকতো না। বৃদ্ধা মরার 1 সপ্তাহ পর একদিন রাতে আনুমানিক 12টা হবে, আমি কথা বলছি আর হাঁটছি। হাঁটতে হাঁটতে ঠিক সেই ভাঙার পাড়ে চলে গেছি। চাঁদের আলোয় খালের পানিগুলো হীরের মতো ঝলমল করছে। হালকা বাতাস, অসাধারণ একটা মুহূর্ত ছিল। ভালোই লাগছিল পরিবেশ। আমি দুবলার স্যান্ডেল দিয়ে বসে কথা বলছি আর খালের দিকে তাকিয়ে আছি। এমন পরিবেশ হঠাৎ আমার সেই বৃদ্ধার মৃত্যুর কথা স্মরণ ছিল না। আমি যেখানে বসেছি তার 4-5 হাত দূরে ভাঙাটি। কথা বলার এক পর্যায়ে আমি অনুভব করলাম আমার সারা শরীরের পশমগুলো দাঁড়িয়ে যাচ্ছে। মোবাইলের অপর প্রান্ত থেকে হাসির শব্দ হচ্ছে। আমি আমার বান্ধবীকে ধমকের সুরে বলি, হাসছো কেন? তার কোনো উত্তর নেই। সে হেসেই চলেছে। আমার খুব রাগ হলো। আমি লাইনটা কেটে দিলাম। হঠাৎ ভাঙার কাছ থেকে একটা গোঙানির শব্দ পেলাম। জ্যোৎস্নার আলোতে দেখতে পেলাম একটা সাদা কাপড় কলা গাছের মতো কিছু একটার সাথে মোড়ানো। একবার ভাঙার ওপার যাচ্ছে, আবার এপার আসছে। আশ্চর্যের বিষয় হলো কোনো স্রোতই ছিল না। আমার তখনও মনে নেই যে এখানে বৃদ্ধা মারা গেছে। আমি জিনিসটা ভালো করে দেখার জন্য আরেকটু সামনে যাই। একেবারেই সামনে গিয়ে আমি আমার মোবাইলের টর্চ মারি। আমি যা দেখতে পাই সেটা নিজের চোখে বিশ্বাস করাতে পারিনি। আমি দেখলাম সেই বৃদ্ধার লাশ আমার দিকে তাকিয়ে আছে। আমি চোখের পলক ফেলতে পারছিলাম না। সেখান থেকে পেছন দিকে পালাতেও পারছিলাম না। আমি একেবারেই মূর্তির মতো হয়ে গেছি। তার চোখের দিকে আমার চোখ পড়েছে। চোখগুলো নিমেষেই লাল রক্ত জমাট বাঁধা হয়ে গেল। আমার মোবাইলের লাইট তার চোখের দিকে পড়ে আছে। আমি ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যাই। যখন জ্ঞান ফিরে পাই তখন নিজেকে আবিষ্কার করি আমাদের খেলার মাঠে। আশ্চর্যের বিষয় হলো আমি ওখানে কিভাবে এলাম? আর যখন আমি অজ্ঞান হয়েছিলাম আমার ফোন মাটিতে পড়ার কথা, তাহলে আমার ফোন আমার পকেটে কিভাবে আসলো? পকেট থেকে ফোন বের করে দেখি রাত 3:44। আমি উঠে দাঁড়াই, বাসায় আসি। আমার শরীরে জ্বর অনুভব করি। আম্মুকে ডাকি। আম্মু কিছু না জানিয়ে শুধু বলি, স্বপ্ন দেখে ভয় পেয়েছি, একটু লোহা গরম করে পানি দেন, খাবো। পানি খেয়ে আবার রুমে আসি। ঘুমিয়ে পড়ি সাথে সাথে। পরদিন সকালে ঘুম থেকে উঠে আমার বান্ধবীকে কল দেই। তাকে জিজ্ঞেস করি, কাল রাতে ফোনে কথা বলার সময় তুমি হাসছিলে কেন? তার উত্তর শুনে আমি বিস্মিত। হাসলাম মানে? কাল রাতে তো তোমার সাথে আমার কথাই হয়নি।
আমি সাথে সাথে লাইনটি কেটে দিলাম। কল লিস্টে তার রিসিভড করা কল খুঁজতে লাগলাম। আমার গলা শুকিয়ে আসছিল। গত রাতে কোনো কল আসেনি, যে লিস্টে আছে সেটা আগের রাতে। তাহলে কাল রাতে কার সাথে কথা বললাম? ঘটনাটা আম্মুকে বলি। আম্মু এক ফকিরের কাছে নিয়ে যায়। ফকিরের মুখ থেকে শুনলাম সেটা হচ্ছে, আমার সাথে যেই মেয়ে জিন আছে সে আমার ভালো চায়, তাই আমার বিপদে সে আমায় উদ্ধার করেছে। আমি যেন বেশি রাতে আর বের না হই সেই নির্দেশ ফকির আমাকে দিয়ে। সেই জিন এখনো আমার সাথে আছে, এখনো গভীর রাতে আমাকে ডাকে। তবে এখন আগের মতো আর কাঁদি না, আমার অভ্যেস হয়ে গেছে। আমি জানি না এটা লিসেনারদের কিংবা আপনাদের কেমন লাগবে, কি ভাবছেন, তবে ঘটনাটি একেবারেই সত্য। আম্মু কাউকে ঘটনাটি বলতে না করেছিল, কিন্তু ভূত এফএমে শেয়ার না করে পারলাম না। ঘটনাটি পড়ে শোনালে খুশি হব, না শোনালেও কোনো অভিযোগ থাকবে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। করব আমি বাংলাদেশ থেকে এখানে এসেছি মার্চ মাসে। তখন বেইজিং এ প্রচন্ড শীত। তো এখানে আসার পর সবকিছু ভালো লাগছিল। পুরো ক্যাম্পাস ঘুরে ঘুরে দেখছিলাম, যেখানে ক্যাম্পাসটা অল্প দিনেই অনেক প্রিয় হয়ে উঠেছিল। কিন্তু বিপত্তি বাড়ল কয়েকদিন আগে। একদিন আমরা 4 বন্ধু রাত 11টার দিকে আমাদের কম্প্রিহেন্সিভ স্কিল ট্রেনিং ক্লাসের বিল্ডিং এ ঘুরতে গিয়েছি। সবাই বেশ মজা করছি। তো হঠাৎ এক দারোয়ান এগিয়ে এসে আমাদের বলল, তোমরা কোন ব্যাচ? আমরা বললাম 18th ব্যাচ। সে বলল, তোমরা এত রাত্রে এখানে কেন এসেছো? কেউ তোমাদের বলেনি যে এখানে রাতের বেলা আসা নিষেধ? আমরা যেহেতু জানতাম না কিছুতেই এবং ব্যাপারটা আমাদের একেবারে অজানা ছিল, আমরা বললাম না। Nobody told us to come here. সে বলল, যাও, কখনো রাতের বেলা এখানে আসবে না তোমরা। তো সেদিনের মতো আমরা চলে আসলাম। কিন্তু আমাদের 4 বন্ধু কৌতূহল বশত সেখানে আবার আসবে এবং তারা সেরকম একটা ডিসিশন নিল। পরের দিন আমরা আবার গেলাম। আসলে আমাদের জানার ইচ্ছা ছিল কেন আসবো না এখানে, কি ঘটনা, কি হয়েছে। একটা মেডিকেল কলেজের স্কিল ট্রেনিং বিল্ডিং এ লাশ থাকবে এটাই স্বাভাবিক, আমরা সব জানতাম। কিন্তু আমাদের কৌতূহল ছিল যে কেন যাব না আমরা। আনফরচুনেটলি আমরা ওই ওয়াংকে পেলাম না। ওই চাইনিজ দারোয়ান ওয়াং এর ওই দিন ডিউটি ছিল না। আমরা হোস্টেলে ফিরে এসে বড় ভাইদের জিজ্ঞেস করলাম ওই বিল্ডিং এর ব্যাপারে। কেউই তেমন মুখ খুলল না, শুধু বলল যে তোরা যাবি না। আমরাও পিছু হটলাম না, আবার গেলাম ওই বিল্ডিং এ। এবার ওয়াংকে পেলাম, সবাই মিলে চেপে ধরলাম যে ঘটনা কি। তো অবশেষে ওয়াং বলল ঘটনাটা হলো প্রায় 3 বছর আগে একদিন 4টা লাশ মর্গ থেকে ট্রেনিং এর জন্য এখানে নিয়ে আসা হয়। লাশ এনে যেদিন রাখা হয় তার 1 সপ্তাহ পর ছিল ট্রেনিং। লাশগুলো যখন 209 নম্বর রুমে রাখা ছিল তখন রুমের আশেপাশে 4 জন গার্ড থাকতো। একদিন রাত্রে একজন গার্ড লক্ষ্য করে যে রুমের মধ্যে স্ট্রেচার টানার শব্দ হচ্ছে। তখন ছিল জানুয়ারি মাস, প্রচন্ড ঠান্ডা ছিল। তো গার্ড অলসতা বশত সেদিন আর রুমে খুলে কিছু চেক করলো না। তার পরের দিনও অনেক শব্দ। এবার সে রুম খুলে ভেতরে গিয়ে দেখলো সব ঠিক আছে। সে প্রত্যেকটা লাশের ওপর থেকে কাপড় সরিয়ে দেখলো যে লাশ ঠিক আছে কিনা। দেখা গেল লাশগুলো একদম আগের জায়গাতে আছে। সে দরজা লক করে রুমের বাইরে চলে আসলো। বাইরে আসার কিছুক্ষণ পর সে হঠাৎ রুমের দিকে তাকিয়ে দেখলো যে রুমের দরজা খোলা। সে ভাবলো হয়তো লক করা হয়নি, ভেবে সে রুমের দরজা আবার ভালোভাবে লক করে আসলো। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর অন্যরা প্রায় ঘুমিয়ে পড়েছিল। এমন সময় সে শুনল যে রুমের মধ্যে মানুষের কথা বলার আওয়াজ। সে এবার একটু ভয় পেল। চুপি চুপি রুমের দরজার গ্লাস দিয়ে তাকিয়ে দেখলো একটা লাশ স্ট্রেচারে উঠে বসে আছে। সে প্রচন্ড ভয় পেল এবং ওই দিন কাউকে কিছু না জানিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন ফরেনসিক ডিপার্টমেন্টের স্যারকে এই ঘটনা বলল। স্যার হ্যালুসিনেশনের বলে ঘটনাটাকে ব্যাখ্যা দিলেন এবং তাকে বলল যে ভয় না পেতে। তো যথারীতি পরের দিন সে আবার তার কাছে গেল। এবার সে প্রায় রাত 2টার দিকে শুনতে পেল আবারও কারা যেন রুমের মধ্যে কথা বলছে। সে এবার রুমের দরজা খুলে কাছে গিয়ে দেখল একটা নয় 3টা লাশ পাশাপাশি বসে আছে আর একটা শুয়ে আছে আগের মতো। সে এবার একটা রুমে যাওয়ার সাহস পেল না। অন্য আরেকটা গার্ডকে নিয়ে রুমের দরজা খুলে ভেতরে গিয়ে সোজা বসে থাকা লাশটার কাছে তার সেই সাদা কাপড়টা সরালো। আর তারপর যা দেখলো সেটা দেখার জন্য সে প্রস্তুত ছিল না এবং সেটাই হয়ে দাঁড়ালো তার জীবনের কাল। দেখলো একটা লাশ যার চোখ উপড়ে ফেলা আর কান দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। আর সেই লাশটা ওই যে গার্ডটা তার সাথে ছিল সে পেছনে তাকালো এবং দেখলো যে লাশটা সেই গার্ডটাই ছিল সেই লাশটা। এবং পেছনে ফিরে যখন তাকালো তখন দেখলো সাথে কেউ নেই
এবং যাকে নিয়ে এসেছিল সে কোথায় যেন হাওয়া হয়ে গেছে। এবার সে অন্য একটা লাশের মুখের ওপর থেকে কাপড় সরালো এবং এবারও ঘটল সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। দেখলো একটা লাশের মাথা থ্যাতলানো আর চোখ বের হয়ে আছে। এই লাশটা তার নিজের। এবার সে নিজেকে আর ধরে রাখতে পারল না, বাইরে এসে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। পরের দিন তার যখন সেন্স আসলো তখন সে দেখলো সে হসপিটালের সামনে কলেজের ভেতরে। সবাই তার কাছে জানতে চাইল কি হয়েছে তার। সে সব ঘটনা খুলে বলল, কিন্তু সেবারও সব ডক্টর বলল এটা তার চোখের ভুল। ভয়ে সে সব দেখেছে। সে আবার জানতে চাইল ওই গার্ডগুলো কোথায় যাকে সে সাথে নিয়ে ওই রুমে গিয়েছিল, কিন্তু সবাই যখন তখন হেসে উঠল আর বলল যে এখন ভ্যাকেশন চলছে, 1 মাস ছুটি, ও আসবে কোথা থেকে। সে কিছুই বুঝতে পারল না, ভাবল হয়তো তার মনের ভুল, কিন্তু কে জানতো এর পরে আরো ঘটনা ঘটবে। ট্রেনিং এর আগের দিন রাত্রে 9 তলা থেকে পড়ে যাওয়া গার্ডটা তার কত কৌতূহল বশত লাশ পাওয়া, এবং সেটা 9 তলা থেকে পড়ে যাওয়া লাশ ছিল। যখন সে স্বাভাবিকভাবে পড়ে গেল এবং কিভাবে পড়ে গেল কেউ জানতো না। ঘটনাটা এভাবে শেষ হলেও পারত, কিন্তু ঘটনা শেষ হলো না। এর এখনো শেষ হয়নি। সেদিনের পর থেকে ওই বিল্ডিংটা মাঝরাতে এলিভেটরের সামনে কিংবা করিডোরের এক কোনায় কালো ব্লেজার পরা 9 তলা থেকে পড়ে যাওয়া বিভৎস রক্তাক্ত সেই গার্ডটাকে দেখতে পাওয়া গেল। এই নিয়ে একটা হইচই লেগে গিয়েছিল কলেজে। ইভেন এটা মানে ইউকের এক ভাই, তার নাম হচ্ছে অ্যান্ড্রু, এবং তার ব্রাজিলিয়ান একটা ফ্রেন্ড, এবং একদিন যে কি যেন একটা কাজে বিল্ডিং এসেছিল, তো সেদিন এলিভেটর বিজি থাকায় তারা সিঁড়ি দিয়ে নামছিল। হঠাৎ দেখলো সিঁড়ির এক কোনায় ওই গার্ডটা টলতে শরীর এবং তার মাথা নিয়ে দাঁড়িয়ে আছে। এরপর তারা চিৎকার দিয়ে দুজন অজ্ঞান হয়ে গিয়েছিল। এরপর থেকে ওই বিল্ডিং এর ট্রেনিং ওয়ার্কে সবাই একসাথে ব্যতীত কারো একা আসা নিষেধ কিংবা ঘুরতে আসাও নিষেধ, শুধু গার্ডদের অ্যালাউড। এই ছিল ঘটনা। চাইনিজ দারোয়ান হিসেবে ওয়াং ভাঙা ইংলিশে যতটা বলেছে আমি ততটা বাংলায় বলার ট্রাই করেছি। জানি না সবাইকে ঘটনার বর্ণনা করতে পেরেছি কিনা, ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রাসুল ভাই, আমি আমার নাম প্রকাশ করতে চাচ্ছি না, কিন্তু আমি সৌদি আরবে থাকি এবং আমার হোম ডিস্ট্রিক্ট চিরাঙ্গে। আজকে যে ঘটনাটি শেয়ার করতে চাচ্ছি ওটি আমার কোনো ঘটনা নয়। আলহামদুলিল্লাহ আমার সাথে এখন পর্যন্ত ওরকম কোনো কিছু ঘটেনি, এবং যদি কখনো দুর্ভাগ্যক্রমক ওরকম কোনো কিছু ঘটে থাকে ওটা আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো। ঘটনাটি ঘটে যায় আমার মামির বাড়িতে কাজ করে একজন বিধবার সাথে, এবং ঘটনাটি চিরাঙ্গেরই। বিধবার জামাই মারা যায় একটা সড়ক দুর্ঘটনায়। রিক্সা চালক বা প্রফেশন, এন্ড ওনার মৃত্যু ঘটে যখন ওনার মাথার উপর একটা ট্রাক চলে যায়। ঘটনাটিতে যাওয়ার আগে আমার মামি গ্রামের একটু বর্ণনা দেওয়া লাগে। আমি আমার মামি গ্রামের নামটা জানি না, কিন্তু গ্রামটি আপনার সমুদ্র খুবই কাছে। ইনফ্যাক্ট আমার মামির বাসা থেকে সমুদ্র অ্যাপ্রক্সিমেটলি 1 কিলোমিটার দূর হবে। I'm pretty sure যারা চিরাঙ্গে থাকে তারা অলরেডি বুঝে গেছেন আমি কোন জায়গায় কথা বলতেছি। যাকে এখন ঘটনা আসা যাক। ঘটনাটি এরকম একদিন রাতেই ঘটে। মহিলা ঘুমাচ্ছিল, বাইরে পানি পড়ার শব্দ শুনে ওনার ঘুম ভাঙে। ঘুম ভাঙার পরে যখন উনি একটু কাজ কনসেন্ট্রেট করে শুনে, ওনার কাছে যে সেটা উইয়ার্ড লাগে, বিকজ বাইরে পানি পড়ার শব্দটা এমন ছিল যে ওনার হাজবেন্ড যখন বেঁচে ছিল, উনি যখন সারাদিন কাজ শেষে বাসায় আসতো, বাসায় এসে পাটা ধুতো, তখন যেরকম পানি পড়ার আওয়াজ হতো মনে হচ্ছে ওরকমই, লাইক বাইরে কেউ পা ধুচ্ছে। তো জিনিসটা আমার কাছে একটু উইয়ার্ড লাগে, এবং উনি কিউরিওসিটি বশত উনি বাইরে যায় দেখার জন্য যে আসলে ব্যাপারটা কি, এরাতে কে পা ধুচ্ছে। উনি বের হয়ে যা দেখে ওয়াজ বাইরে একজন পুরুষ দাঁড়ানো, ওনার পিঠ ওনার দিকে করা, পরে একটা লুঙ্গি, গায়ে একটা সেনু গেঞ্জি এবং মাথায় একটা স্কার্ফ বাঁধা, গামছা বাঁধা। সো পিছিয়ে থেকে দেখে মনে হচ্ছে এটা ওনার হাজবেন্ড, অ্যান্ড হয়তো উনি ওর হাজবেন্ডকে খুব বেশি ভালোবাসতো, যে কারণে ওনার মাথায় তেমন এটা কাজ করতেছিল না যে ওনার হাজবেন্ড তো মারা গেছে। উনি ওনাকে দেখে, পিছিয়ে থেকে ওই পুরুষটাকে দেখে ওনার হাজবেন্ড মনে করে উনি ওনার কাছে যায়। কাছে গিয়ে ওই পুরুষের কাঁধে হাত দিয়ে ফেলে। কাঁধে হাত দেওয়ার সাথে সাথে ওই শরীরটা ওনার দিকে ফিরে তাকায় উনি যা দেখে ইট ওয়াজ দ্য ফেস অফ আ হাজবেন্ড, এবং ওনার হাজবেন্ড, আমি বলেছি ওনার হাজবেন্ডের মাথার উপর দিয়ে ট্রাকের চাকা চলে গেছে। তো উনি ওই চেহারাটা, ওই বিভৎস চেহারাটা উনি দেখতে পায়। ইট ওয়াজ টু মাচ ফর হার। উনি এটা দেখে সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায়। ঘটনাটি এখানে শেষ হয়, হয়তো শেষ হওয়ার জন্য ভালো হইতো। পরে যা ঘটে লাইক ওনার যখন জ্ঞান ফিরে, উনি নিজেকে একটা ভাটাতে শুয়ে থাকতে আবিষ্কার করে। উনি উঠে বসে, এবং উঠে বসে যা দেখে was even worse than what she saw earlier. উনি দেখে ওনার চারপাশে যেই লোকটিকে উনি ওনার বাসার বাইরে দেখেছিল ওরকমই 7-8 জন ওনাকে গোল করে দৌড়াচ্ছে, এবং উনি উঠে বসাতে ওরা সবাই দৌড়ানো বন্ধ করে ওনার সামনে স্টেল ভাবে দাঁড়িয়ে থাকে।
দাঁড়িয়ে কিছুক্ষণ ওদের সাথে আই কন্ট্যাক্ট হওয়ার পরে ওরা এক একজন হাসা শুরু করে। সবাই যে একসাথে এক রেতে হাসতেছে ওরকম না, যে যার মতন হাসতেছে, কিন্তু সবাই দেখতে ওই একই লোকের মতো। এদিকে মহিলা তো ভয় পেয়ে অবস্থা খারাপ। তারপর যা ঘটে যে ওই 8 জনের মধ্যে কয়েকজন ওনাকে ধরে, ওনার ঘাড় ধরে ওনাকে ওই ভাটার কাদা খাওয়ানো শুরু করে। The woman had enough. উনি এগুলো আর বেশি সহ্য করতে না পেরে উনি আবার জ্ঞান হারায়। পরের দিন ওরা যখন জ্ঞান ফিরে, উনি ওনার নিজেকে হসপিটালে আবিষ্কার করে। ওনার পুরো শরীর ফুলে গেছিল, ওনার শরীর থেকে নাকি অনেক কাদা বের করা হয়েছিল, বিকজ ওনাকে প্রচুর কাদা খাওয়ানো হয়েছে অ্যাপারেন্টলি। পরে মহিলা যখন হসপিটালে ডিসচার্জ হয়, উনি হসপিটাল থেকে উনি আর গ্রামে ফিরে আসেনি, উনি গ্রাম ত্যাগ করে। কিন্তু ওটার পর উনি কোথায় গেছে না গেছে ওটার ব্যাপারে আমার কিছু জানানো হয়নি, যে হিসেবে আমি আপনাদেরকেও কিছু বলতে পারতেছি না। যাই হোক, আমি জানি ঘটনাটি ওরকম লম্বা ছিল না, আমি জানি ওনা তো ভালো কিনা। যদি শেয়ার করার মতন উপযুক্ত মনে হয়ে থাকে তাহলে প্লিজ শেয়ার করবেন। অ্যান্ড সবার কাছে আমি দোয়া কামনা করবো, বিকজ আমার সামনে এক্সামস আছে। সো সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম লিসনার, আমি আজকে আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করব। এটা আজব একটা ঘটনা আমার কাছে। কেন আজব সেটা আপনারা ঘটনা শেষেই বুঝতে পারবেন। তো আমি ঘটনা চলে যাচ্ছি সরাসরি। এবং এই ঘটনাটা গ্রামের ঘটনা, তাই না? এটা একটা গ্রামের আপনারা সবাই হসপিটালের ঘটনা, গ্রামের ঘটনা শুনতে চান, তো আমি সেরকমই শোনাচ্ছি। আজকে আমি আশা করছি যে আপনাদের কোনো কমপ্লেইন পাবো না যে গ্রামের ঘটনা নেই, লাশের ঘটনা নেই, যেগুলো আপনারা পছন্দ করেন সেই ধরনের ঘটনা দিয়ে আজকের এই এপিসোডটি। সো শুরু করুন আপনার ঘটনা প্লিজ। ওকে, ঘটনাটা 2004 সালের, যখন আমি ক্লাস 9-এ পড়ি। তো আমি আমার নানা বাড়ি থেকে পড়াশোনা করতাম। একদিন আমার মামি বলতেছেন যে আজকে বাজার করতে হবে। তো ওই দিন ছিল রবিবার। রবিবারে আমাদের নদীর পাড়ে যে বাজারটা, ওই দিন রবিবারে বাজার না। তো রবিবারে আমাকে বাজার করতে হলে সুন্দরপুরে যেতে হবে। আচ্ছা, সুন্দরপুরটা আমাদের গ্রাম থেকে প্রায় 5 কিলোমিটার জায়গা। তো আমি আর দেরি না করে বাজারের দিকে রওনা দিই। তখন বিকাল ছিল, সন্ধ্যার কাছাকাছি সময়। তো বাজারের দিকে যখন রওনা দিই তখন আমি গাঙ্গের পাড়ে চলে আসি, মানে নদীর পাড়ে চলে আসি। নদীর পাড় দিয়ে আমি হাঁটা শুরু করি। হাঁটতে হাঁটতে আমি মাটির রাস্তার কাছে চলে আসি। মাটির রাস্তা থেকে প্রায় আরো 2 কিলোমিটার যাওয়ার পরে হচ্ছে পাকা রাস্তা। পাকা রাস্তা থেকে আরো 1 কিলোমিটার যাওয়ার পরে বাজার। তো আমি হাঁটা শুরু করে বাজারে চলে যাই, আমার কোনো সমস্যা হয় না। বাজারে চলে যাই, বাজারে গিয়ে আমি বাজার কিনি। আমার একটা মাঝারি সাইজের রুই মাছ কিনি, আর 1 কেজি আলু, আর 1 কেজি টমেটো, আর কাঁচামরিচ, আর ধনেপাতা, এগুলো কিনি। কেনার পরে ওই ইতিমধ্যে অনেক সময় চলে যায়, সন্ধ্যা হয়ে যায়। প্রায় সন্ধ্যা হয়ে যায় দেখে আমি আবার অনেক দূর যেতে হবে, আমি তাড়াতাড়ি রওনা দিয়ে দিই। তো এদিকে পাকা রাস্তা ছিল, গ্রামের মানুষ আসা যাওয়া করতেছে। তো এখানে লাইটের আলো ছিল, অনেকের হাতে লাইট টাইট ছিল। তো এদিকে আমি আসতেছি, আমার কোনো সমস্যা হয়নি। রাস্তা একটু অন্ধকার ছিল, আকাশে তেমন চাঁদ ছিল না, কিন্তু আকাশটা একটু পরিষ্কার ছিল, মানে রাস্তা দেখা যাচ্ছে। তো আমি মাটির রাস্তার কাছে চলে আসি। মাটির রাস্তার কাছে চলে আসার পর আমি মাটির রাস্তাতে আরো তো 2 কিলোমিটার জায়গা যাওয়ার পরে গাঙ্গের পাড়ে চলে আসি। তো গাঙ্গের পাড়ে আসার পর যে জায়গাটা উঠতি, যে জায়গাটা, সেটা হচ্ছে একটা ডোরের পাড়, গ্রামের ভাষায় বলে ডোরের পাড়। এই জায়গাটাতে নদীর পানি, এখানে নদীর স্রোত থাকে না, নদীর এখানে স্রোত নেই। এখানে পানিটা একদম চরটা একটু বাড়তি অংশ যাওয়ার কারণে পানিটা এদিক দিয়ে না যেয়ে পানিটা এদিকে এসে একটু ঘূর্ণি খেয়ে, মানে এই জায়গাটা গভীরতা বেড়ে গেছে। তো এখানে মানুষ এই জায়গাটাকে ডোরের পাড় বলে। এমনিতেই গ্রামের মানুষ মনে করে এই জায়গাটা দূষিত, মানে কিছু একটা, মানে হিসেবে একটা, মানে তাদের মধ্যে একটা ধারণা কাজ করে আর কি। তা আমি আবার গ্রামে থাকি, তো আমার এইসবে মানে এইসবের প্রতি আমার ভয়টাই নাই। আমি আমার প্রতিদিনের মতো এই রাস্তাতে যাওয়া আসা করি, আমার সমস্যা হওয়ার কথা না। আমি আমার যাওয়া শুরু করি। তো আমি যখন ডোরের পাড়টা ক্রস করতেছি, তো তখন এখানে ছিল বাঁশঝাড়। তো বাঁশঝাড় আর আরো গাছগাছালি ছিল, মানে ঘন জঙ্গলের মতো এলাকা। আর এই জঙ্গলের কারণে এই জায়গাটা একদম ডার্ক হয়ে গেছে, মানে একদম অন্ধকার এখানে। তো এখানে আসার, আমি যাচ্ছি এই জায়গা দিয়ে, ঠিক তখনই হঠাৎ আমার সামনে দিয়ে মানে একটা কালো একটা প্রাণী মানে ধপ করে চলে যায়, মানে ঠিক 2 হাত সামনে দিয়ে আমার চলে যায়। মানে আমি দেখে, মানে আমি কি হয়েছে বুঝতে পারি না, আমি জাস্ট জায়গা স্ট্যান্ড দাঁড়ায় থেকে মানে আমি একটু ভয় পাই, আমার হৃৎপিণ্ড নাড়া দিয়ে উঠে যে কি হচ্ছে আসলে, এটা কি ছিল। তখন আমি একটু ভয় পেয়ে যাই। ভয় পেয়ে আমি তখন আমি সূরা ইয়াসিনের 4-5 আয়াত পারতাম। তো সূরা ইয়াসিন পড়া শুরু করি, মানে সাহস জোগানোর জন্য। তো সূরা ইয়াসিন পড়া শুরু করে আমি আবার হাঁটা শুরু করি। আমি এদিকে ঘামতেছি, ভয়ে আমি একটু ঘামতেছি। তো হঠাৎ আমার কানে একটা ঘুমগানের আওয়াজ আসে, চাপা ঘুমগানের আওয়াজ। একজন মানুষ যদি অনেক দুঃখে কষ্টে যদি কাঁদে, তাহলে তার মধ্যে যেরকম একটা মানে ঘুমগানোর ভাব একটা থাকে, ওইরকম একটা আওয়াজ আমার কানে আসে। এটা আমার খুব কাছেই ছিল, আমি স্পষ্ট আওয়াজটা শুনতে পাচ্ছি। তো শুনতে পাওয়ার পর ইতিমধ্যে তো আমি অলরেডি এটা দেখে ভয় পাইছি। তো ওইটার আওয়াজ শুনে আমি আরো ভয় বেড়ে গেছে। তখন আমি আর ওইখানে স্থির দাঁড়ায় থাকতে পারিনি। এখান থেকে আমি এক দৌড় দিই।
এক দৌড়ে মানে আমি তাকাই না, একদম দৌড় দিয়ে আমি একদম চলে আসি মাসুমের বাড়ির সামনে। ওইখানে আমার একটা পরিচিত ছেলে ছিল, ওদের বাড়ি ছিল ওইখানে মাসুম। তো ওদের বাড়ির কাছে আসা মাত্রই ওইখানে একটা লাইট জ্বলতেছিল, ওই 100 পরের লাইট টাইট হবে, এগুলো আগের লাইট আর কি। তো ওই লাইটটা আসার পর আমার ভয়টা কিছুটা কেটে যায়, কারণ লাইটের আলো দেখছি অলরেডি। তো আমি বাড়িতে চলে আসি, আমার আর কোনো সমস্যা হয় না। তো ঘটনাটা এখানে শেষ হলেই পারতো, কিন্তু ঘটনাটা এখানে শেষ হয়নি। তো আমি বাড়িতে আসার পর বাজারে ব্যাগটা নিয়ে যখন বাড়িতে আসলাম, আসার পর ঝুড়িতে আমি বাজারে ব্যাগটা ঢাললাম, মানে বাজারে যে বাজারগুলো এনেছি আমি সেগুলো ঝুড়িতে রাখলাম। তো রাখার পরে আমি যেটা দেখি সেটা হচ্ছে যে মানে আমার আলু আছে, টমেটো আছে, কাঁচামরিচ সবই আছে, কিন্তু আমার মাছটা নেই। আচ্ছা, মানে মাছটা কোথায় গেল? আমি তো রাস্তায় কোনো জায়গায় পড়েও যাই নাই, বা আমার ব্যাগটা ছিঁড়াও ছিল না, তাহলে আমার মাছটা গেল কোথায়? তো আমি মাছ নাই যেহেতু বাজার করছি, মাছ ছাড়া বাজার করছি, আমি একটু টেনশনে পড়ে যাই মামি যদি আমার বকাঝকা করে। তো আমি মামি আসার পর মামিরে আমি সরাসরি মানে সত্য কথা বলে দিই যে এই ঘটনাগুলো ঘটছে। তো মামি আমার কথা শুনে আমি ভাবছি মামি আমাকে ঝাড়ি দিবে, মামি আমাকে ঝাড়ি দেয় নাই। মামি আমাকে বলতেছে যে এখানে আরো নাকি এরকম ঘটনা ঘটছে এই জায়গাটাতে, জায়গাটা একটু দূষিত, তো তুমি যেহেতু ঠিকঠাক মতো ফিরে আসতে পারছো আলহামদুলিল্লাহ। কি মনে হয় আপনার মাছটা আসলে কিভাবে উধাও হয়ে গেল? কি মনে হয় আপনার? আমার মনে হয় যে এটা হয়তো মানে আমি তো মুসলমান হিসেবে আমি মানে জিন আর মানুষে বিশ্বাস করি। আমার মনে হয় এটা কোনো ক্ষতি মানে এটা কোনো খারাপ জিনের কোনো কারণে হয়তো এটা হয়েছে। এবং যে গোঙানি শব্দটা শুনেছিলেন সেটা কোনো মানুষের ছিল বলে আপনার মনে হয়? মানুষ আসলে ভাইয়া এরকম গুণগানি করার কথা না, মানুষের গুণগানি বোঝা যায়, মনে হচ্ছে এটা মানে মানুষ না অন্য কিছু ছিল। আচ্ছা, তার মানে গোঙানিটা একটু অন্যরকম ধরনের ছিল। তো আমাদের যে নানির বাড়ি, এটার বর্ণনা থেকে দিই, এটা অনেক আগের। আমার নানি বাড়িতে আসলে টিউবওয়েল না থাকায় আমার মাকে সচরাচরই পানি আনতে যেতে হতো। তো এই পুকুরে পানি আনতে যাওয়ার জন্য আমাদের বাড়ি থেকে পুকুরের ডিস্টেন্সটা অনেক, দূরত্বই অনেক। তো এই দূরত্বে যখন মা সাধারণ দিনের মতোই পানি আনতে যায়, তো ঘটনার দিন আমার মা আসলে মাগরিবের নামাজের আগে যায় ওখানে, এবং যখন যায় তো সেখানে পানি নেওয়ার জন্য একটু মাঝে যাওয়ার জন্য নামে। তো পানি নিয়ে যখন মা উঠে আসবে, তো ওই মুহূর্তে দেখতে পায় যে আমার মা থেকে একটু দূরে কোনো একটি মানুষ, কিন্তু বৃদ্ধ, সে মানে শূন্যে ভেসে আছে এবং তার শরীর সম্পূর্ণভাবে মানে আলো আসছে তার শরীর থেকে, মনে হচ্ছে যে আলো করে তার শরীরটা। তো আমার মা একটু জিনিসটা ভালো মতো দেখে, তো দেখার পর আমার মা অনেক ভয় পায়। তো ভয় পেয়ে পরে মা দৌড়ে আসতে চায় এবং ওই সময়টায় পাড়ে এসে শেষ হয়ে যায়। তো পরে ওখান থেকে আমার অনেক চেনা জানা কিছু নানা যাওয়ার কারণে সে আমার আম্মুকে দেখায়, আমার আম্মুকে বাড়ি পৌঁছে দেয়। তো পরে আমার আম্মু বাড়ি পৌঁছে অনেক অসুস্থ হয়ে যায় এবং পরে আমার নানা এবং নানিকে কিছু বলতে পারতেছিল না, যে অনেক ভয় পাইছে, আমার নানাই বুঝতে পারে। তো পরের দিন আমার নানা একজন হুজুরকে ডাক দেয় যে এই সমস্যাটা কি হলো এটা জানার জন্য। তো হুজুর যখন আসে তো তখন সে বলে যে আমি আপাতত তাকে একটু পানি পড়া দিয়ে যাচ্ছি এবং সেই জন্য সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র থাকে এটা নির্দেশ করে দিয়ে যায়, এবং বলে যায় যে তার একটা জিন আমার আম্মুকে দেখতে আসবে কি সমস্যা সেটা জানার জন্য। তো এটা আমার আম্মুকে যখন বলে, আমার আম্মু অত্যন্ত প্রকার ভয় পেয়ে যায় যে এরকম জিন আসবে। তো পরের দিন ঠিকই আমার আম্মুকে বলা হয় যে ঘরে একা থাকতে এবং ঘরে একটা আগরবাতি রাখতে, ঘর যেন অন্ধকার থাকে। তো ঠিক আছে, আমার মা এভাবেই ঘরটা অন্ধকার থাকে এবং একটা ঘরে আগরবাতি লাগানো থাকে হয়। তো পরে আমার মা হয়তো বা 11টা এরকম একটা সময় বুঝতে পারে যে আমার মায়ের মাথার উপর দিয়ে কোনো কিছু একটা হাত বুলিয়ে দিচ্ছে। তো এটা আম্মু বুঝতে পারে, অত্যন্ত প্রকার ভয় পেয়ে যায় এবং তারপর অন্ধকার রুম, আসলে ভয়েরই কথা। তো ওই সময়টা আম্মু কৌতূহলবশত জিনিসটার হাত ধরে। তো হাত ধরার পর দেখতে পাই, মানে বুঝতে পারে যে অত্যন্ত ঠান্ডা জিনিসটা এবং নরম। তো পরে আর আমার সাহস থাকে না, তো আমি আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে পড়ে। তো পরে কিছুদিন পর আমার নানাকে হুজুরটা জানায় যে ওই জিনিসটা তোবা যদি মাগরিবের আজানের পরে হতো তাহলে অনেক দেরি হয়ে যদি যাইতো, তাহলে আম্মু হয়তো বা ক্ষতি করার একটা কিছু করতো, কিন্তু পায়নি। আর এরপর থেকে আম্মু অনেক সাবধানে থাকে এবং আম্মু চেষ্টা করে যে সবসময় অনেক দুপুর টাইমে পানি টানার। এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আর ছোট্ট, একেবারে ছোট্ট একটা ইমেল পড়বো, দেখেন কেমন লাগে।
লিখছেন এভাবে, হ্যালো রাসেল ভাই, কেমন আছেন? আমার নাম অঞ্জন, আমি মৌলভীবাজার থাকি। আমি ভূত এফএমের একজন নিয়মিত লিসনার। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি ঘটনা। সময়টা 2006 সাল। এই ঘটনাটি আমার বন্ধুর কাছ থেকে শোনা। ওদের এলাকায় স্থায়ী জেলেদের মুখে শোনা যায় অনেক গা ছমছমে অভিজ্ঞতার কথা। বিশেষ করে গভীর রাতে যারা মাছ মারতে যান তাদের কথা শুনে চমকে যেতে হয়। কয়েকজনের মুখোমুখি সাক্ষাতে কথা জানতে পারি তাদের অভিজ্ঞতার কথা। বিশেষ করে গভীর রাতে যারা মাছ মারতে যান, ভোর হবার আগে না তারা নদীর মোহনায় প্রচুর মাছ পান। এই লোভে স্থানীয় অনেক জেলেই এই সময়টা বেছে নেন মাছ ধরার জন্য। যারা ওই সময় মাছ ধরতে গিয়েছেন তাদের প্রত্যেকেরই জীবনে কখনো না কখনো কোনো না কোনো অদ্ভুত ঘটনার মুখোমুখি হতে হয়েছে। সবার প্রথমে যার সাথে ওর কথা হলো তার নাম গফুর মাঝি। তিনি নিজের ভাইপো ওয়াহিদকে সাথে নিয়ে তিনি এক রাতে মাছ ধরতে বের হন। রাত 3টার দিকে হঠাৎ করে নদীর বাতাস একেবারে থেমে যায়। উল্লেখ্য, নদীতে বাতাস পড়ে যাওয়া মানে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। তিনি ওয়াহিদকে বলেন হাল ঘুরিয়ে ফিরতি পথ ধরতে। ওনারা মাছ ধরতে ধরতে অনেকটা ভেতরে চলে এসেছেন। হঠাৎ তারা উভয়ই লক্ষ্য করেন তাদের থেকে প্রায় মাইল খানিক সামনে একটি যাত্রী নিয়ে একটা নৌকা আসছে। নৌকাটা হয়তো চোখে পড়তো না, কিন্তু অবাক লাগলো কারণ নৌকার ওপরের ছাউনিতে একটা অদ্ভুত রঙের বাতি জ্বলতে দেখা যায়। অনেকটা নীলচে আভা বের হচ্ছে সেই বাতিতে। মানুষগুলো হয়তো বিপদে পড়েছে এটা ভেবে গফুর মাঝি দ্রুত বৈঠা পেয়ে তার ভাইপোর সাহায্যে ওই নৌকার পাশে চলে যান। নৌকার ভেতরে উঁকি দিয়ে চমকে ওঠেন গফুর মাঝি। নৌকার ভেতরে মাঝি নেই। তার চেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো নৌকার পাটাতনে একটি লাশ, অনেক পুরনো লাশ, পচে গলে আছে। ছাউনির ভেতরে একটা মরচে পড়া হারিকেনে আগুন জ্বলছে। গফুর মিয়ার মুখ দিয়ে তখন চিৎকার বেরিয়ে আসে। চাচাকে চিৎকার করতে দেখে বইটা ফেলে দ্রুত চাচার পাশে চলে আসে ওয়াহিদ। দেখে চাচার মাথা ঘুরে চাচা পড়ে যাচ্ছেন। দৌড়ে গিয়ে কোনো মতে চাচাকে ঠেকায় সে। সাথে সাথে সামনে উঁচু করে সামনে তাকিয়ে দেখে সেখানে কোনো নৌকা তো দূরের কথা, আশেপাশে ঘন অন্ধকার ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। অথচ সে নিজে ওই যাত্রী নৌকায় নৌকা ঠেকিয়েছিল। নৌকায় নৌকায় ধাক্কা খাওয়ার আওয়াজ পর্যন্ত শুনেছিল। ঠিক খানিক বাদেই প্রচন্ড বাতাসে তাদের নৌকা ডুবুডুবু হয়ে পড়ে। তারপর কোনো মতে তারা নৌকা নিয়ে বাড়ি ফেরে। ওই নদীর ওই দিনের ঘটনায় গফুর মিয়া রাতে আর মাছ ধরতে যান। এই ছিল ঘটনা। অঞ্জন সূত্রধর আমাদের এই ঘটনাটি পাঠিয়েছেন এবং তার বাড়ি নবীনগর, বড় কাপন উপজেলা, জেলা উপজেলা, মৌলভীবাজার, বাংলাদেশ। আমরা চলে যাবো একটা ছোট্ট বিরতিতে এবং বিরতির পরে আমরা একটা অডিও ক্লিপ শুনবো, তারপরে আবারও ফিরে আসবো। আশা করছি সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি, এরিয়ার এফএম এন্ড ডু ফুর্তি। Bhoot FM, the night comes alive with Graminphone. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি এফএম। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। ঘড়িতে সময় রাত 1:37। আমরা চলে যাব আমাদের অতিথির কাছে এবং তার শেষ ঘটনাটা আমরা শুনে আসবো। এরপর একটা অডিও ক্লিপ আমাদের হাতে আছে, সেই অডিও ক্লিপটি আমরা প্লে করব। চলে যাচ্ছি ঘটনায়। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো। আসসালামু আলাইকুম লিসনার্স, আমি ইমরান হোসেন, মিরপুর, ঢাকা থেকে। তো আজকে যে ঘটনাটা আমি বলবো সেটা আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। তো ঘটনাটা হচ্ছে এরকম যে আমি সাধারণ দিনের মতোই নিজের ঘরে ঘুমোতে যাই। তো আমার যখন ঘুমাতে যাই, তো ঘুমাতে যাওয়ার কিছুক্ষণ পরে, আরেকটু জোরে বলবেন প্লিজ। যখন আমি আমার ঘরে ঘুমাতে যাই, তো ঘুমাতে যাওয়ার কিছুক্ষণ পরেই আমি ফিল করতে পারি যে আমার ঘরে যে আবহাওয়াটা এটা অত্যন্ত ঠান্ডা হয়ে গেছে একটু। তো আমি একটু এটা ভয় পেয়ে যাই যে এটা কেন হলো। তো আমি সেটা স্বাভাবিকভাবেই নিই যে হয়তো বা আজকের আবহাওয়াটা একটু ঠান্ডা, এই জন্য হয়েছে। তো ঠিক আছে, আমি আবার ঘুমানোর চেষ্টা করি। তো এবার যখন আমি ঘুমাতে যাই, তো আমার মনে হচ্ছিল যে আমার পাশে কোনো কিছু চলাফেরা করতেছে অথবা হাঁটাহাঁটি করতেছে। তো আমার মনের মধ্যে কেমন একটা ভয় চলে আসে যে এটা কি হচ্ছে। তো আমি আবার আল্লাহর নাম নিয়ে সূরা পড়ে চেষ্টা করি আবার ঘুমাবো। তো এবার ঘুমাতে ঘুমাতে হঠাৎ করে আমি চিৎকার দিয়ে উঠি, যে আসলে যেটা হলো সেটা না হলেও পারতো, যে আমার বাম হাতে কোনো তিন আঙ্গুলের একটা আঁচড়ের দাগ হঠাৎ করে আসে এবং আমি চিৎকার দিয়ে উঠে ভয় পেয়ে যাই যে কি হলো এটা। তো আমি আমার চিৎকার শুনে আমার বাবা মাও চলে আসে যে কি হলো হঠাৎ করে আমার। তো পরে আসার পরে আম্মু আব্বু বলে যে তোমার কি হয়েছে, তুমি এত চিৎকার কেন দিলে। তো আমি বলি যে আমি জানি না, আমার হাতে মনে হচ্ছে যে কেউ খামচি দিছে।
তো আমি পরে যখন দেখি জিনিসটা লাইট দেওয়ার পর আমি যখন জিনিসটা দেখতে পাই যে হ্যাঁ সত্যি আমার হাতে 3টা আঙ্গুলের খামচির দাগ এবং অনেক বড় বড় ছিল। তো আমি এটা আসলে নিতে পারতেছিলাম না, অনেক ভয় পাচ্ছিলাম। তো পরে আব্বু আম্মু বললো যে ঠিক আছে সমস্যা নেই, আমি সোয়া করে দিচ্ছি, তুমি ঘুমাও। তো ঠিক আছে আমি ঘুমিয়ে যাই। তো কিছুদিন পরে আমার একজন হুজুর আমার সাথে দেখা করতে আসে সমস্যাটা, যখন আমার আব্বু হুজুরকে বলে। তো সে আসার পরে সে আমার সব ঘটনা যখন শুনে, তো সে বললো যে ঠিক আছে তুমি এক কাজ করো, সেটা যে তুমি সবসময় পবিত্র থাকার চেষ্টা করো এবং আমি দেখতে চাই যে তোমার সমস্যাটা কি। তো সে আমাকে কিছু কথা বলে দেয় যে তুমি দোয়াগুলো পড়বে এবং সবসময় চেষ্টা করবে যে রাতে তাড়াতাড়ি ঘুমানোর এবং সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার। তো এরপর থেকে আমি এভাবেই থাকি, আমার এরকম কোনো সমস্যা পরে হয়নি। কিন্তু মাঝে মাঝে আমি জানি না আমার কি হয় যে আমার কানের পাশে কোনো একটা আওয়াজ আসতে থাকে, তারপরও আসলে আমি বুঝি না যে আওয়াজটা কিসের। অনেক সময় ভয় পেয়ে চুপচাপ থাকি, অথবা অনেক সময় বাবা মাকে বলি যে এই সমস্যাটা হচ্ছে, কি করা যায়। তো আব্বু আম্মু বলে সমস্যা নেই বাবা, হয়তো বা এটা আমার আগের থেকেই এটা থাকায় আসলে আমারও এবং আমার বাবা মা এখন জিনিসটা ভাবে কেয়ার করে না। বাট তারপরও আমি এই জিনিসটা থেকে চাচ্ছি যে কিভাবে শেষ হোক আমার লাইফ থেকে এই সমস্যাটা, কারণ এভাবে তো সবসময় বাঁচা যায় না। তো এই ছিল আমার ঘটনা, আর সবাই চাই। অনেক ধন্যবাদ আপনাকে। আমি কিছু কমেন্ট পড়বো এবং তারপরে আপনাদের একটা অডিও ক্লিপ শোনাবো। তো ঈদের দিনটা আমরা ভূত এফএম দিয়ে কাটাতে পারি এবং মানে সারাদিন ব্যস্ততা শেষ করে নামাজ পড়ে সবার সাথে দেখা সাক্ষাৎ করে আমরা কাটাতেই পারি ঈদের একটা দিন। তো যাই হোক, কথা হবে আবারও আগামী সপ্তাহে। তবে যাওয়ার আগে বলতে একটা অডিও ক্লিপ কিন্তু আপনাদের শোনাবো, সুতরাং অবশ্যই থাকুন আমাদের সঙ্গে এবং কথা হবে আগামী সপ্তাহে ঠিক রাত 11:59। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা। হ্যালো স্যার, রাসেল ভাই, আমি সৌদি আরব থেকে বলতেছি। আমি এর আগে একটা ঘটনা পাঠাইছিলাম, আপনারা সেটা প্রচার করছেন, ধন্যবাদ। তো আমিও আমার নাম পরিচয় কিছু প্রকাশ করতে চাচ্ছি না, কারণ আমি আরেকটা ঘটনা, আমাদের গ্রামেরই ঘটনা, আমি একটু শেয়ার করতে চাই। যদি আপনাদের ভালো লাগে প্রচার করবেন। এই ঘটনাটা হচ্ছে আমাদের গ্রামে একটা ফ্যামিলি আছে। ওনারা যে ফার্স্ট জেনারেশন যিনি ছিলেন, ওনারা ব্যক্তিগত বলছেন অন্ধ হাফেজ। উনি কিভাবে এখানে আসলেন আমাদের গ্রামে, সেটা হচ্ছে অন্য আরেকটা ঘটনা। তো ওনারা আসার পরে ওনারা এখানে ওই আমল করতেন, ওনারা এগুলি নিয়ে ওনারা চলতেন। অ্যাকচুয়ালি ওনাদের সেকেন্ড জেনারেশন ছিল। ওনারে আমি দেখছি ব্যক্তিগতভাবে। ওনার বয়স, আমি যখন চাকরিটা করি সে 91 সালে, সেই সময় তারও আগে ওনার 2-1 বছরের মধ্যে উনি মারা গেছেন। ওনার আমি জীবিত দেখছি। এখন চলতেছে ওনাদের 4th জেনারেশন। 3rd জেনারেশন যে আছে, উনি একজন আছেন, উনি এইসব আমল এইসব করেন, হাফেজ সাহেব। ওনারও বেশ কিছু ঘটনা আছে। কিন্তু আমি সেকেন্ড জেনারেশন যে আছে, ওনার সাথে যে ঘটনাটা উনি বলছেন, ওনার কাছে শুনছিলাম, সেটা আমি শেয়ার করতে চাচ্ছি, এখন সেটাই বলবো। তো এই ঘটনাটা ওনারা আসছেন সেই আজমির থেকে এখানে আসছিলেন। তো ওনার যে ফার্স্ট জেনারেশন যে ছিলেন, ওনার ঘটনা এটা। ঘটনা হচ্ছে এরকম, সেই সময় অনেক আগের ঘটনা। সেই সময় তো বিয়ে করে বউ নিয়ে পালকিতে করে নিয়ে আসার প্রচলন ছিল। তো সেই ধরনের একটা বিয়ে, লোকজন পালকিতে করে নিয়ে আসতেছিল বউ। তো সেই সময় তো নিশ্চয়ই অনেক দূর ছিল, একভাবে হাইটে আসা যায় না। তো তার জন্য হয়তো রেস্ট করতে হয়, আবার জলে এইভাবে আসে। এই ধরনের রেস্ট করার জন্য বসছে ওনারা। রেস্ট করে যখন বউ নিয়ে আসবে, পালকি গাড়ি উঠাইছে যেমন, তখন দেখতে পালকি হালকা লাগে। একজন মানুষ থাকলে এক ধরনের ওজন থাকে, আর শুধু পালকির ওজন। তো ওরা তো বুঝতে পারেন ভিতরে তো হালকা লাগে, তো খুলে দেখা দরকার সমস্যা কি ভিতরে। তো যারা ছিল ওনারা দায়িত্ববান লোকজন ছিল, তো হাজবেন্ডও ছিলেন, তখন হয়তো খুলে দেখছে যে বউ নাই। সেই সময় নাকি এরকম হতো সবসময়, প্রায় সময়। ডাকাত নিয়ে গেলে তো চোখের সামনে দিয়ে উঠায় নিয়ে যেত, মেরে টাইরা। তো যখন ভিতর থেকে নাই, তখন নিশ্চয়ই এটা অন্য ধরনের সমস্যা। সেই সময় এরকম হইতো, তো ওনারা জানেন যে এটা দুষ্ট দিনের কাজ। সেই জন্য ওনারা তখন বড় হুজুর যে আমাদের এখানে ছিলেন, মনে হয় ওনার শরণাপন্ন হয়েছিলেন। তখন উনি আমল করে বললেন যে কেউ একজন আছে যে ভালো ঘোড়া চালাইতে পারে, ওনার আর খুব সাহসী এরকম লোক দরকার। একটা কুকুরের গলায় একটা চিঠি বাইতে দিয়েছেন, কুকুর যেখানে দেখা যাবে ঘোড়া নিয়ে ওটার পিছনে দিতে হবে। তো কুকুর এইভাবে ছুটছে, পিছনে ঘোড়া নিয়ে উনিও যাচ্ছে। কুকুর এক জায়গায় যাইতে এক জায়গায় নাকি মাটি আশ্রয় দেয় যে কুকুর
আপনারা দেখছেন গিয়া যায় না মাটি কুকুর মাটি আশ্রয়, তো মাটি আশ্রাইতে আশ্রাইতে অজ্ঞান হয়ে পড়ে গেছে। তো এখন উনি বলছে ওই জায়গায় খুঁড়তে হবে। খুঁড়ে গর্ত খোঁড়ার পরে দেখা গেল ওইখানে একটা দরজা, সেই দরজা পরে বলছে উনি নক করতে, এই ধরনের কিছু একটা নক করছে। পরে আমি জানি আপনি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালো বলে। আমি বাপ্পি ফ্রম KSA, আমার দেশের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ থানায়। আজকে যে এই ঘটনাটি আমি শেয়ার করবো আপনাদের সাথে, এটা আমার সাথে না, এক্স্যাক্টলি আমার সুপারভাইজারের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি শুরু করার আগে আমি বলে নিই, আমি একজন লাইফ গার্ড। আর লাইফ গার্ড মানে তো জানেন যে কোনো বিচে কাজ। আমার কাজটাও একটা সি বিচে, সৌদি আরবের যে কোনো একটা সি বিচে আছেন। তো আমাদের লাইফ গার্ডের মূলত 2টা শিফটে ডিউটি থাকে, একটা হচ্ছে ডে শিফট, একটা নাইট শিফট। ডে শিফটে 5 জন লাইফ গার্ড সাথে একজন সুপারভাইজার, নাইট শিফটটাও সেরকমই 5 জন লাইফ গার্ড একজন সুপারভাইজার। তো ঘটনার দিন আমার ডিউটি ছিল রাত্রের বেলায় নাইট শিফটে। তো বলে রাখি আগে থেকে যে রাসেল ভাই, আমাদের যেই বিচে আছি আমরা, বিচটা এখনো পুরোপুরি ভাবে চালু হয়নি, ওপেনিং সুন, মানে কিছুদিনের মধ্যে চালু হবে এরকম একটা ব্যাপার। তো সেই জন্য রাত্রেবেলায় লাইট সবগুলোই অফ থাকে। 2 কিলোমিটার একটা বিচের মধ্যে একটা লাইটসও কিন্তু চালু থাকে না, শুধু মসজিদের মধ্যে 1-2টা লাইট চালু থাকে, আর কয়েকটা টয়লেট বিল্ডিং আছে ওগুলোর মধ্যে লাইট চালু থাকে, নাইলে পুরো রাস্তা, পুরো পার্ক, বিচ সবই অন্ধকারই থাকে সবসময়। তো এই জন্য সবাই রাত্রেবেলায় যার যার মতো করে টাওয়ার থেকে নেমে গিয়ে যার যার মতো করে পার্কের মধ্যে বসে থাকে। পার্কের মধ্যে বসে থাকার অনেক জায়গা আছে, কেউ বসে ফোনে কথা বলে, কেউ বা জিম করে, কেউ বা এক একজন এক একটা করে, যার যেটা ভালো লাগে আর কি। সবাই কিন্তু আবার একসাথে না, কেউ দেখা গেছে এখানে, কেউ আরো আধা কিলোমিটার দূরে, কেউ আরো 50 মিটার দূরে, এরকম থাকে। তো আমাদের সেদিনের একই অবস্থা, এক একজন এক এক সাইডে। আমাদের সুপারভাইজার যিনি, তিনি একবারে শেষ কর্নারে ছিলেন, যেখানে ঠিক মসজিদটা, উনি মসজিদের মধ্যেই বসে আছে, পা গুলা সামনের দিকে সোজা করে, পায়ের উপর পা রেখে উনি বসে বসে ফোনে কথা বলতেছিল মসজিদের ভিতরে। আর উনি খুব লাউডেই ফোনে কথা বলে, যেটা সত্যি কথা। তো এরকম কথা বলার একটা পর্যায়ে হঠাৎ করে মসজিদের যে দরজা অনেক জোরে একটা শব্দ হলো, ধাপ করে একটা শব্দ হলো। ইভেন দরজাটাও কিন্তু খুলে গেছে, পুরো দরজাটাই খুলে গেছে। যদিও দরজাটা ওইভাবে খোলাটা পসিবল না একটা ধাক্কা দিয়ে, কেননা এটা আমি বা আপনি যেই খুলতে যাই না কেন, একটা মানুষ পুরো শক্তি দিয়ে ধাক্কা দেওয়ার পরে দরজাটা খুলে, কারণ দরজাটা অনেক বড় এবং অনেক মোটা একটা কাঠের দরজা। তো দরজাটা মানে খুলে গেল ধাপ করে একটা শব্দের সাথে, 1 সেকেন্ডের মধ্যে পুরো দরজাটা খুলে গেছে। এটা দেখে সুপারভাইজার অনেকটা আশ্চর্য হলো যে এটা তো সম্ভব না, কিভাবে এটা সম্ভব, দরজাটা 1 সেকেন্ডের মধ্যে খুলে গেল। তারপর উনি ভাবলো যে হয়তোবা আমরা বাকিরা সবাই মিলে একসাথে ধাক্কা দিচ্ছি, ওনাকে ভয় দেখানোর চেষ্টা করতেছি, তাই হয়তোবা খুলছে। উনি যথারীতি টর্চ লাইটটা নিয়ে দেখতেছিল দেখছি কেউ আছে কিনা মসজিদের বাইরে বা দরজার সামনে। উনি দেখলো যে কেউই নেই। উনি বিষয়টা অতটা আমলে না নিয়ে উনি আবার বসে পড়লো, বসে এবার ফোনে কথা বলতেছিল না ঠিক, এবার ফেসবুকিং করতেছিল, এরকম একটা ব্যাপার। এমন সময় শুদ্ধ বাংলায় কেউ একজন ওনাকে বলতেছিল মসজিদের ভিতরে যে যাও, মসজিদ থেকে বেরিয়ে যাও। উনি প্রথমবার শুনে উনি একটু অবাকই হলো। তারপর হয়তো ভাবলো আমি অনেক কিছু ভাবতেছি উল্টাপাল্টা, হয়তো বা এটা আমার মনের ভুলে হতে পারে, উনি উড়াই দিল বিষয়টা। সেকেন্ড 3-4 মিনিট পর যখন আবার একই কথাটা বললো, যাও মসজিদ থেকে বেরিয়ে যাও, এই কথাটা যখন আবার শুনলো, এবার একটু মানে ভয় পাইলো, যেটা সত্যি কথা, একটু ভয় পাইলো মনে মনে। কেউ নাই, কে এই কথাটা বলতেছে, ইভেন আসতে না, কথাটা কিন্তু অনেক লাউডলি বলতেছে। তারপরে তাও উনি বসেই ছিল, উনি নড়ে নাই। ঠিক 3-4 মিনিট পরে এবার খুব একটা রাগী একটা গলায় বললো যে কি হলো, তোমাকে না বললাম বেরিয়ে যেতে মসজিদ থেকে। এবার উনি প্রচন্ড ভয় পাইছে। উনি টর্চ লাইটটা নিয়ে কোন রকম এক দূরে মসজিদ থেকে বাইরে চলে আসছে। বাইরে এসেই উনি এদিক সেদিক টর্চ লাইট মারতেছে, টর্চ লাইটটা একটা বারের জন্য লাইটটা অফ করতেছে না, উনি এদিক সেদিক ভালো করে দেখতেছে কেউ আছে কিনা কোথাও। আর বলে রাখি রাসেল ভাই, মসজিদের সামনে কিন্তু ছোটখাটো একটা বাগানের মতো, মানে সোজা রাস্তা, 2 পাশে বাগান, এরকম একটা ব্যাপার। এবং বাগানে অনেক ধরনের ফুল গাছ আছে, আবার অনেকগুলো অনেক বড় গাছ আছে যেগুলো মানুষের হাড়ের থেকে বেশি, ওই পাশ থেকে ওই পাশ দেখা যায় না এরকম। তো তিনি এরকম টর্চ লাইট মেরে 2 পাশে ভালো করে দেখতেছে কেউ আছে কিনা। তো এমন সময় উনি যত আগাতে থাকে তত একটা জিনিস শুনতে থাকে, কি আপনার 2-3 জন মানুষ মানে কথা বলতেছে একসাথে 2-3 জন মানুষ কথা বলতেছে। উনি সেটা শুনলো, উনি একটু কৌতূহলী হয়ে উনি সামনের থেকে যাচ্ছে যে কে কথা বলতেছে। তিনি যত সামনের থেকে যাচ্ছে ততই সাউন্ডটা আরো লাউডলি পাচ্ছে। ইভেন উনি একটা জিনিস নোটিস করলো যে ভাষায় কথা বলা হচ্ছে, ভাষাটা কিন্তু বাংলা না, আরবিও না, ইংরেজিও না, মানে এমন একটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ যেটা তিনি এর আগে কখনো শুনেনি। তো তিনি তারপর সামনের দিকে আগাইতে একটা সময় একবারে যখন ওই যে দিক থেকে সাউন্ড আসতো ওই দিকে চলে আসলো,
লাইটটা ওদের দিকে না, ঠিক লাইটটা নিচের দিকে মারা ছিল, রাস্তার দিকে। তো লাইটের যে উপরে কিন্তু যে একটা আবসা আলো থাকে না, ওই আলো তুমি দেখতে পাইলো যে 3 জন মানুষ সাদা আলখিল্লা পরা সোজা হয়ে দাঁড়ায় আছে ওখানে। ইভেন উনার দিকে বড় বড় চোখ করে তাকায় আছে। এবং মানুষগুলো এত লম্বা ছিল ভাই, একটা মানুষ না হলে 8 থেকে 9 ফিট লম্বা হবে, এত লম্বা। আর তাদের চোখগুলো জ্বলছে, যেন মনে হচ্ছে আগুন জ্বলতেছে চোখগুলোর মধ্যে, এরকম একটা ব্যাপার। ওনার দিকে তাকায় আছে, এক পা করে ওনার দিকে আগাচ্ছে। এবার একটা সময় উনি এত বেশি ভয় পাইছে যে উনি আর নিজেকে কন্ট্রোল করতে পারেনি, সেখানে তিনি সেন্সলেস। তো আমরা কিন্তু বিষয়টা 5 জনের মধ্যে একজনও কিন্তু জানতাম না যে এরকম কিছু একটা হয়ে যাচ্ছে ওনার সাথে, বা এরকম কিছু একটা হতে পারে। আমরা যথারীতি আমাদের গাড়ি আসার সময় হয়ে গেছে, ডিউটি প্রায় শেষের দিকে। তো গাড়ি চলে আসছে, তখন আমরা সবাই গাড়িতে যাবো এমন সময় খুঁজতেছি যে উনি তো নাই, উনি আসে নাই, আমাদের সুপারভাইজার। এরপর আমরা সবাই ওনাকে খোঁজার জন্য বেরিয়ে গেলাম, এক একজন এক এক দিয়ে খুঁজতেছি, কেউ পাচ্ছি না, ওনাকে দেখতেছি না। মসজিদের মধ্যেও গেলাম, মসজিদের মধ্যে ওনার ব্যাগ পড়ে আছে, ওনার যে পেন খাতা টাতা সবকিছুই আছে, মোবাইল ফোনটাও ওখানেই পড়ে আছে, কিন্তু উনি নাই। তো আমরা একটু মসজিদের সামনে দেখতেছি যে যেহেতু সবকিছু এখানে আছে, হয়তো মসজিদের সামনেই থাকতে পারে উনি আশেপাশে। দেখতে দেখতে একটা সময় ওই জায়গাটায় গেলাম যেখানে তিনি সেন্সলেস অবস্থা করেছিলেন। ওখানে গিয়ে ওনাকে দেখলাম, দেখার পরে ওখান থেকে ওনাকে আমরা উঠালাম, চোখে মুখে পানি দিয়ে। পরে ওনার যখন একটু জ্ঞান আসলো, তারপর ওনাকে আমরা গাড়িতে উঠালাম। গাড়িতে উঠানোর পরে ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাই কি হয়েছিল আপনার সাথে। তখন তিনি বলতে চাচ্ছিল না প্রথমে, তারপরে তিনি শেয়ার করলেন আর কি পুরো ঘটনাটা আমাদের সাথে। তো এই ছিল আমার ঘটনা। রাসেল ভাই, যদি ভালো লাগে, যদি মনে হয় যে এটা শেয়ার করার মতো, তাহলে অবশ্যই লিসনারদের সাথে শেয়ার করবেন। আর ভালো থাকবেন সবসময়। থ্যাংক ইউ। Bhoot FM. The night comes alive with Graminphone. Yes, the night comes alive with... হ্যাঁ, একটা ঢিল ছুঁড়ে মারে ছাগলটার দিকে, যাতে ছাগলটা চলে যায়। ঢিল ছোড়ার সাথে সাথে রাসেল ভাই ভোর দুপুরবেলা, মানে একদম দুপুরবেলা, আশেপাশে কোনো বাড়ি ছিল না, ঢিল ছোড়ার সাথে সাথে ছাগলটা কুকুর হয়ে যায়। এটা আপনি শিওর? একদম একদম শিওর, আচ্ছা। যেহেতু তার সাথে ঘটেছে এবং আমি শুনেছি এবং তার থেকেই শুনেছি, তার ফ্যামিলির কাছ থেকে শুনেছি। আচ্ছা। তো উনি প্রচন্ড ভয় পেয়ে যায়, প্রচন্ড ভয় পেয়ে যে উনি ওই খাবারটা ফেলে দিয়ে বাসে পালিয়ে আসে, দৌড়ে বাসে চলে আসে। তো নর্মালি উনি সেদিন ওনার ফ্যামিলির সাথে ঘটনাটা শেয়ার করে নাই। তো সেদিন রাতে সে শুয়ে আছে, রাত 1টা কি 2টা নাগাদ সে শুয়ে আছে। হঠাৎ তার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যায় এ কারণে যে কেন মনে হয় যে তার বুকে কিছু একটা ভর করে আছে, পাহাড় পরিমাণ, মানে ভারী। আচ্ছা। চোখ খুলতে উনি দেখেন একটা অদ্ভুত প্রাণী তার বুকের উপর শুয়ে আছে এবং চোখ লাল লাল করে তার দিকে অবাক, মানে তার দিকে হিংসাত্মক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। সে কথা বলতে পারছিল না, সে শুধু গুঙাচ্ছিল। তার গুঙানির আওয়াজ পেয়ে পাশের ঘরে নানি ছিল, নানি আসে, তাকে সে সময় সেন্সলেস অবস্থায় পাওয়া যায়। ওনার যখন জ্ঞান ফিরে তখন ওনাকে বলা হয় যে তার সাথে কি হয়েছে, কেন সে গুঙাচ্ছিল এবং কেন তার হঠাৎ করে জ্ঞান অজ্ঞান হয়ে গেল। সে তখন সে ঘটনাটি তখন সে বলে যে আমার সাথে ঘটেছিল, আমি খাবার দিতে গিয়েছিলাম, তখন এরকম ঘটনা ঘটেছিল, আর এখন এরকম আমার সাথে ওই প্রাণীটাই অদ্ভুত এক প্রাণী, মানে ওটা হচ্ছে ছাগলের মতোই প্রায়, কিন্তু অদ্ভুত, মানে অন্য রকমের আর কি, যেটা থেকে প্রচন্ড ভয় পেয়ে গেছিলেন উনি। তো পরবর্তীতে উনি একটু অ্যাবনর্মাল হয়ে যায়, তখন ওনার গায়ে জ্বর আসে, প্রচন্ড জ্বর। তখন ওনাকে একটা হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। তো হুজুর বলে যে এটা কোনো ছাগল, নর্মাল ছাগল বা নর্মাল কোনো প্রাণী না, এটা একটা জিন ছিল যে ওই পুকুরে বাস করতো এবং তাকে ভালো লেগেছিল বলে তার পিছু ধাওয়া করেছিল এবং সে তাকে ছাড়বে না, তাকে তার অনেক ভালো লেগেছে এবং তিনি সেটা বলছেন যে ওনাকে ঢিল ছুঁড়ে মারায়, মানে ওই ছাগলটিকে ঢিল ছুঁড়ে দেওয়ায় তার প্রচন্ড রাগ হয়েছে এবং সে তার ক্ষতি করবে, সে তাকে ছাড়বে না। তখন হুজুরকে বলা হয়, দেখুন আমার তো একটাই সন্তান, 6টা বোনের পর একটা মাত্র ছেলে, তো অনেক আদরের ছিল, যার কারণে হুজুরকে অনেক আকুতি মিনতি করে বলা হয় যে করে হোক এটা একটা সমাধান বের করেন। তখন হুজুর বলে যে ঠিক আছে, ওনাকে তাবিজ করানো হয়। তাবিজ কবজ করানোর পর ওনার সাথে সেরকম কোনো ঘটনা ঘটেনি, কিন্তু এখনো উনি ওই পুকুরের মাঝে বসে থাকে, অদ্ভুত ভাবে তাকে রাতের বেলা বসে থাকে। তো এই ঘটনা এখানেই শেষ হয়ে গেলে ভালো হতো, কিন্তু তার ফ্যামিলির সাথে ঘটে যায় নির্মম এক ঘটনা। একদিন আমার নানি, ওনার মা এশারের আজান দিয়েছে, উজু করার জন্য ওই পুকুরে যায়। পুকুরে যাওয়ার সেই সময় ছিল শীতকাল এবং ইভেন আমি স্টিল নাও সেই সময় ওনাদের বাসায় বেড়াতে গিয়েছিলাম। আমার আম্মু, আব্বু, আমার ছোট বোন সবাই মিলে গিয়েছিলাম বেড়াতে ওনাদের বাসায়। তো উনি উজু করছেন, উজু করতে করতে উনি হঠাৎ করে পুকুরের মধ্যে পড়ে যায়।
এমন তো না যে পুকুরটা অনেক গভীর, পুকুরটা একদমই অগভীর, মানে পুকুরে কেউ ডুবে যাবে এরকম গভীর না। তো উনি পুকুরের মধ্যে পড়ে যায়, এবং সেই সময় ছিল শীতকাল, কিছুতেই উনি পুকুর থেকে উঠতে পারছিলেন। উনি অনেক চেষ্টা করছিলেন কিন্তু পুকুর থেকে উঠতে পারছিলেন না। পরে ওনাকে উদ্ধার করা হয় এবং ওনাকে জিজ্ঞাসা করা হয় যে আপনি হঠাৎ করে অজু করতে করতে পুকুরে পড়ে গেলেন কেন? তো উনি বললেন যে কে যেন মনে হলো যে কে যেন আমাকে পিছন থেকে একটা ধাক্কা দিবে, কিন্তু তাকে কে ধাক্কা দিবে, তার পিছনে তো কেউ ছিল না। তো তারপরে তার সাথে আর কোনো ঘটনা ঘটেনি, কিন্তু তার কিছুদিন পরে তার সেজো মেয়ে ওনার বাসায় বেড়াতে আসে। ওনার বাসায় যখন বেড়াতে আসে, ওনার একটা সন্তান আছে 10 বছরের। তো ওনাকে হঠাৎ করে খুঁজে পাওয়া, ওই ছেলেটা মানে ওর যে ছেলেটা মানে আমার নানির নাতি যে, আচ্ছা, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পর ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন একজন দেখে যে ওই পুকুরে তার লাশ ভাসছে। আচ্ছা, এবং আপনি বলছিলেন যে পুকুরটা অগভীর ছিল। হ্যাঁ, সেখানে ডুবে যাওয়া কোনো মতে কারো সম্ভব না, ছোট বাচ্চা ওখানে ডুবে যাবে না, কারণ পুকুরটা অগভীর, মানে তার মানে শুকনা পুকুর ছিল, মানে পানি অল্প ছিল। হ্যাঁ, যেহেতু শীতকাল সেহেতু পানি অল্প ছিল। হ্যাঁ, এবং সেটাতে কি পরে হচ্ছে খোঁজ খবর নিয়ে জানা গেছে যেটা অস্বাভাবিক মৃত্যু। হ্যাঁ, এটা পরে জানা, এবং প্রত্যেক বছরই কিন্তু সেখানে কেউ না কেউ মারা যায়। ওই পুকুরটাতে ডুবে কেউ না কেউ, গ্রামের কেউ না কেউ মারা যায়, অথচ পুকুরটা অগভীর। অথচ পুকুরটা, এবং ভাইয়া পুকুরটা অনেকবার বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল যার পুকুর ছিল, কিন্তু পুকুরটা কোনোভাবেই বন্ধ করা সম্ভব হয় না। বিকজ যতবারই বাড়িওয়ালা বা পুকুরওয়ালা বন্ধ করতে গিয়েছে, ততবারই তার সাথে কোনো না কোনো খারাপ কিছু ঘটেছে। তার হয়তো কখনো তার গরুটা মারা গিয়েছে, বা কখনো তার ফ্যামিলি মেম্বারদের সাথে নর্মাল কিছু ঘটেছে। এই পুকুরটা কিন্তু মানে করা যায়নি, বন্ধ করা যায়। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে এবং আপনার ঘটনা আমরা শুনবো আপনার কাছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আসসালামু আলাইকুম রিসালাস। আপনার নামটা একটু শুনি। আমার নাম সিয়াম, আমি হাজারীবাগ টালিফিস থেকে আসছি। জি, শুনি আপনার ঘটনা। জি, আপনার সরাসরি আপনার ঘটনায় চলে যাই আমরা এবং শুনি আপনার কি ঘটনা আজকে। আমি সরাসরি আমার ঘটনায় যাচ্ছি। আমার যে ঘটনাটা সেটা আমার গ্রামে খুব পরিচিত একটা ছেলের সাথে ঘটে। আমার গ্রাম হচ্ছে আপনার নোয়াখালী, কবিরহাট উপজেলার কালামুন্সি। আচ্ছা, সব গ্রামের ঘটনা, ওকে, দেখা যাক। যে ছেলেটার নিয়ে কাহিনী, সেই ছেলেটা আমাদের এলাকায় খুব ফেমাস এই জন্যই যে ও একটু দুষ্ট টাইপ ছিল, আর মানে ওর একটা ব্যাড হ্যাবিট ছিল যে ও চুরি করতো। নর্মালি চুরি যেরকম আমরা চিন্তা করি ওরকম না, যেমন গ্রামে চুরি বলতে আমরা ডাব চুরি, সুপারি চুরি, তো নর্মালি এগুলা চুরি করার কারণে ও একটু ভালো ফেমাস ছিল। তো নর্মালি ও এরকম এক রাতে এক বাড়িতে ডাব চুরি করতে গেল। তো এই বাড়িটা নিয়ে মানে বেশ কিছু কাহিনী আছে বা একটু হরর টাইপের জায়গাটা। তো যেতে বেশ সাহসী ছিল, তো নর্মালি এখানে গেল চুরি করার জন্য। নর্মালি সে ডাব কাছে উঠলো, ডাব পাড়তেছিল। তো হঠাৎ সে খেয়াল করলো যে বিয়ের সাজে, যে কোনেরা যে বিয়ের সাজে থাকে গহনা কাটি পরে, লাল শাড়ি পরে, সেরকম একটা মেয়েকে সে দেখতে পেল। তো যেহেতু একটু লোভী ছিল, খুব লোভ লেগে যায় মেয়েটাকে দেখে। তো ও নর্মালি মেয়েটার কাছে যায় যে যদি মেয়েটাকে সে ধরতে পারে বা কিছুটা করতে পারে, গহনা টহনা, হ্যাঁ ওগুলা পাবে সে। তো নর্মালি সে মেয়েটাকে সাথে কথা বলার জন্য সামনের দিকে যাচ্ছিল, মেয়েটার দিকে। কিন্তু সে একটা জিনিস খেয়াল করলো, সে যতই মেয়েটার দিকে আগাচ্ছিল মেয়েটা ততই তার থেকে পিছাচ্ছিল। তো সে একটু জোরে জোরে হাঁটার চেষ্টা করে এবং মেয়েটাকে ধরাচ্ছে, এবং এক সময় সে মেয়েটাকে ধরে ফেলে। তো ধরার পরে মেয়েটার মুখ ঘোমটা দিয়ে ঢাকা ছিল। তো সে সাহস করে মেয়েটার ঘোমটাটা উঠায়। তো ঘোমটা উঠানোর পরে যা দেখে সে তার জন্য প্রস্তুত ছিল না। সে দেখলো মেয়েটার মুখ ঝলসানো, মানে পুড়ে গেলে যেরকম ঝলসানো হয়ে যায়, বিশ্রী টাইপ দেখায়, ওরকম যে মাংসগুলো খসে খসে বসে মুখ থেকে, এবং মেয়েটার চোখ প্রচন্ড লাল, এবং সে একটা ভয়ানক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। আচ্ছা, তো এরা দেখার পর নর্মালি সে যতই সাহসী হোক বা আমরা যতই সাহসী, এটা ভয় পাওয়ার কথা, সে খুব ভয় পায়। তো ভয় পাওয়ার পরে সে আর এক দৌড়ে তার বাসার দিকে চলে যায়। তো বাসায় যাওয়ার পরে সে রাতে কাউকে কিছু বলে না, কিন্তু তার প্রচন্ড জ্বর হয়। সকালবেলা তার মা জিনিসটা নোটিস করে যে ওর কি হয়েছে। তো সে জিজ্ঞেস করলো যে তোর কি হয়েছে বা কাল রাতে কি কোনো কিছু হয়েছে তোর সাথে। সে নর্মালি সব কাহিনী তার মাকে খুলে বলে। খুলে বলার পরে মা তাকে ঝাড়ফুঁক দিয়ে দেয়, তারপর পানি পড়ে তাকে খাওয়ালো। তো খাওয়ানোর পরে দেখলো যে তার জ্বর কিন্তু কমছে না, মানে কাল রাত থেকে যে তার জ্বর হয়েছে সেটা কিন্তু কমছে না। তো এটা হওয়ার পরে তার মা করলো কি, তাকে নিয়ে একটা হুজুরের কাছে গেল। আচ্ছা, তো যাওয়ার পরে হুজুর দেখলো, তাকে ফুটো দিয়ে দিল, এবং হুজুর বলল যে দেখেন ওকে যেটা আসর করছে বা ওর সাথে যেটা ঘটছিল সেটা খুব খারাপ একটা জিনিস ছিল, এটা ওকে ছাড়বে না। তো তার মা রিকোয়েস্ট করে বললো যে আমার একমাত্র ছেলে, এটা মানে কিভাবে কি করবেন হুজুর একটু দেখেন। তো তার হুজুর তখন বললো যে না, এটা কোনোভাবে পসিবল না। তো নর্মালি তারা চলে গেল। তো এরকম টানা কয়েকদিন তার জ্বর হতে থাকলো, এবং এক সময় হয় কি যে ছেলেটা মারা যায়। তো নর্মালি এই কাহিনী এখানে শেষ, মানে আমার এই ফার্স্ট স্টোরি। আমার একটা স্টোরি আছে, সেটা কি আমার যে সেকেন্ড স্টোরিটা, সেটা হচ্ছে খুব রিলেটিভ, মানে আমার বলতে গেলে আমাদের ফ্যামিলির সাথে ঘটা। আমাদের ফ্যামিলির সাথে বেশ কিছু ঘটনা আছে, যেহেতু গ্রাম অঞ্চল নর্মালি এরকম কাহিনী হয়ে থাকে।
তো এই ঘটনাটা ঘটছে হচ্ছে আমার দাদার সাথে। তো আমার দাদা মানে আমার বাবারা টোটাল 6 ভাই ছিল। আচ্ছা। হ্যাঁ, আগের যুগে মানুষ একটু বেশি সন্তান নিত, কিন্তু আমার দাদার মানে এমন কিছু সন্তান হয়, মানে হয় না বিকলাঙ্গ হয় না, প্রতিবন্ধী টাইপ হয়ে যায়। তো জন্মানোর সময় এরকম কিছু হয়েছে। তারপরে লোক জানাজানির ভয়ে তাদের করে কি মেরে ফেলে, মানে তাদেরকে মেরে মানে আমাদের বাড়ির পিছনে একটা গর্ত বা ডোবা টাইপ থাকে না, ওইখানে ফেলে দেয়। আসলেও? জি, এটা সত্য কাহিনী। মানে ফেলে দেয়। তখনকার যুগে হয়তো আর কি যে রেসপেক্টেবল একটা ফ্যামিলি, তার এরকম কিছু হলে তাদের কাছে ওয়েয়ার লাগতে পারে জিনিসটা, তো যার কারণে এটা জানাজানি না হয় এজন্য। তো এটা ফেলে দেয়। ফেলে দেওয়ার পরে কবর দেয় না, মানে রাসেল ভাই যে হয় না যে এরকম কিছু হলে মানুষ কিন্তু কবর দেয়, কিন্তু কবর দেয় না, নর্মালি ফেলে দেয় গর্তের ভিতরে বা মাটি চাপা দিয়ে দেয় এখানে। তো কাহিনীগুলো ওইখান থেকে শুরু হয় যে আমার দাদা এক রাতে বাজার থেকে, মানে রাত করে বাজার থেকে মাছ নিয়ে ফিরছিলেন। তো আমার ফ্যামিলিটা একটু রিচ ফ্যামিলি ছিল, যেমন আমার দাদা ছিলেন হচ্ছে চেয়ারম্যান ছিলেন আমাদের এলাকার। তো নর্মালি উনি মাছ নিয়ে ফিরছিলেন। তো আমাদের যে বাড়ির ডিস্টেন্স বা বাড়ির যে বর্ণনাটা দিয়ে দিই, ওটা দিলে বুঝতে পারবেন যে কাহিনীটা কিভাবে কি। তো আমাদের বাড়িটা বাজার থেকে একটু দূরে, এবং বাড়ির পাশে একটা মসজিদ আছে, এবং মসজিদের পাশেই নর্মালি কবরস্থান, আমাদের ফ্যামিলি কবরস্থান বা আশেপাশের কবরস্থানগুলো আছে। কবরস্থানের সামনে একটা বিশাল একটা পুকুর, আর পুকুরের পাড়েই যে একটা তেঁতুল গাছ আছে। এই তেঁতুল গাছ নিয়ে রাসেল ভাই অনেক কাহিনী আছে, যেটা নেক্সট টাইম আসতে শোনানো যাবে। তেঁতুল গাছ, তারপরে আপনার কিছু ঝোপঝাট, এবং তারপরে একটা ডোবা, তারপরেই তার পাশে আমাদের বাড়ি। তো দাদা নর্মালি পুকুর ক্রস করে, মানে কবরস্থান ক্রস করে, পুকুর ক্রস করে নর্মালি ওই ডোবাটার সামনে যখন আসছেন, তখন তিনি খেয়াল করলেন যে কিছু একটা মানে তাকে টানছে, ডোবার দিকে টানছে। তো নর্মালি তিনি যতটা জোরে হাঁটছিলেন, মানে ততটাই তিনি ডোবার দিকে যাচ্ছিলেন। আচ্ছা। তো একসময় টানতে টানতে এমন হয় যে তাকে ওই ডোবাতে নামায় ফেলায় কিছু একটা। তো নর্মালি দাদা জিনিসটা বুঝতে পারে, যেহেতু গ্রামের লোক, তো সে নর্মালি দোয়া পড়েন। দোয়া পড়ার পরে কিছুটা হালকা হয়, যে দেখছে যে টানছিল জিনিসটা সেটা টানছে না। তিনি নর্মালি উঠেন। উঠার পরে তিনি বাসার দিকে চলে যান। চলে যাওয়ার পরে এই তার সাথে ফার্স্ট যে কাহিনী ঘটে, মানে এরপরে তার সাথে যে ঘটনা ঘটে, তিনি নর্মালি যেহেতু গ্রামের লোক, তিনি মাছ ধরা তার খুব শখ ছিল। তো নর্মালি তিনি একদিন মাছ ধরতে যান। আমাদের বলে রাখা ভালো যে আমাদের গ্রামে একটা খাল আছে। তো আর মাছ ধরতে হলে মানুষ বেশিরভাগ ক্ষেত্রে যা করতো, একটা নৌকা রাখে নিজস্ব। তো আমার দাদা নর্মালি নৌকা দিয়ে মাছ ধরেন। তো তিনি যা করছিলেন যে একদিন এরকম রাতে মাছ ধরছিলেন নৌকা নিয়ে। তো ধরতে ধরতে তিনি খালে, যেহেতু খালে বেশি মাছ পায়, যার কারণে তিনি খালে মাছ ধরতেছিলেন। তো আমাদের গ্রামে একটু দূরে, মানে গ্রামের সাইড একটা জায়গা আছে, খাল দিয়ে ওই জায়গায় যাওয়া যায়, কিন্তু মানে ওই জায়গাটা একটু হরর টাইপ আর কি, ওখানে বেশ কিছু কাহিনী আছে। তো নর্মালি দাদা মাছ ধরতে ধরতে এক সময় ওই জায়গায় চলে যায়, কিন্তু তিনি সেটা খেয়াল করেন না যে তিনি ওই জায়গায় যাচ্ছেন। আচ্ছা। তো ওই জায়গায় যাওয়ার পর যেটা হয় যে তিনি খেয়াল করতেছেন যে তিনি এতক্ষণ যা মাছ পাইতেছিলেন তার থেকে তিনি ডাবল মাছ পেতেছিলেন। তো এটা হওয়ার পর দাদা খুব খুশি হয়ে গেলেন যে এখানে তো ভালোই মাছ পাই। তিনি অনেকক্ষণ মাছ ধরলেন। তার যে মাছের ঝুড়ি ছিল, সে মনে করলো যে আমি এত মাছ ধরলাম, আমার অবশ্যই মাছের ঝুড়ি ফুল হয়ে গেছে, মানে ভর্তি হয়ে গেছে। তিনি একবার লুক করলেন, মানে পিছে লুক করলেন, যে ওই ঝুড়িটার দিকে তাকালেন। হ্যাঁ, তাকালেন, দেখলেন যে কিরকম কি হয়েছে। খেয়াল করলেন যে বড় জোর একটা বা দুইটা মাছ ওখানে আছে। তিনি দেখে বেশ অবাক হয়ে গেলেন যে কাহিনী কি, আমি এতক্ষণ ধরে নিম্ন হলো রাসেল ভাই যে 1 ঘন্টা যাবত তিনি সেখানে মাছ ধরতেছিলেন, নিম্ন হলো 100 বা 200টা মাছ পাওয়ার কথা যিনি যেভাবে বললেন। তিনি অবাক হয়ে গেলেন যে এতগুলা মাছ গেল কই। তিনি বেশ অবাক হয়ে গেলেন। তো অবাক হওয়ার পরে তিনি তখন খেয়াল করলেন যে তিনি ওই জায়গাটা এসে পড়ছেন। তো তিনি বেশ ভয় পেয়ে গেলেন, দোয়াটা পড়লেন। তিনি এবার বললেন না, এখন আর মাছ ধরা ঠিক হবে না, যেহেতু রাত অনেক হয়ে গেছে। তো তিনি নর্মালি ব্যাক করলেন বাসার দিকে। তো ব্যাক করার সময় তিনি নৌকা টোকা ওখানে রেখে তিনি যে 2টা মাছ ছিল সেটা নিয়ে নর্মালি তিনি বাসার দিকে আসছিলেন। তো নর্মালি যেটা বলছিলাম যে ভাই, ওই যে আমাদের তেঁতুল গাছ আছে পুকুর পাড়ের পাশে, তেঁতুল গাছ নিয়ে বেশ কিছু কাহিনী। তো দাদা যখন কবরস্থান ক্রস করে পুকুর পাড়ের সামনে আসছে বাসা যাওয়ার জন্য, তখন তিনি একটা জিনিস খেয়াল করলেন যে হঠাৎ করে জোরে বাতাস শুরু হয়ে গেছে। মানে নর্মালি ঝড়ের টাইম না, নর্মালি সিজন শরৎকাল টাইম। তো এই সময় এত ঝড় হওয়ার কথা না, যেহেতু গ্রীষ্মকাল না, ঝড় হওয়ার কথা না। একটা ঝড়ের মতো একটা বাতাস তাকে ওই তেঁতুল গাছের দিকে ঠেলতেছিল। তো ঠেলে দিতে এক সময় তাকে মানে সজোরে একটা ধাক্কা দিয়ে, মনে হলো কিভাবে তাকে ধাক্কা দিছে, ধাক্কা দিয়ে তাকে তেঁতুল গাছের যে পাশ একটা কচু ক্ষেত আছে ওখানে ফালাই দিছে।
তো উনি এটাতে ভীষণ ভয় পেয়ে যায়। ভয় পাওয়ার কারণে উনি হঠাৎ করে আয়াতুল কুরসি ভয় পাওয়া যাওয়ার কারণে তিনি আয়াতুল কুরসি পড়েন, দোয়াটা পড়েন। পড়ার পরে দেখলেন যে না, সিচুয়েশন নর্মাল হয়েছে। নর্মাল হওয়ার পরে তিনি আর মাস খেয়াল করেন না বা কোনো কিছু খেয়াল করেন না, তিনি নর্মালি বাসার দিকে হাঁটা শুরু করেন। তো নর্মালি এটা তিনি পরে সবাইকে শেয়ার করলেন। তখন তারা বুঝতে পারলো যেটা অন্য কিছু একটা হয়েছে, বা ওই যে আমাদের যে চাচা বা যাদেরকে পুঁতে ফেলা হয়েছিল এরকম কিছু একটা কাহিনী। তো নর্মালি ওনারা মিলাদ টিলাদ পড়ায়, আর এরপর আর কিছু হয় না। কিন্তু এরপর খুচরা থাকে কিছু কাহিনী আছে যে আমার চাচাতো ভাইয়ের সাথে বা আমার চাচাতো বোনের সাথে এরকম কিছু কাহিনী ঘটছে নর্মালি আমার এই ঘটনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে ধন্যবাদ। মিকাত হাসান আমাদের সঙ্গে আছেন। আমরা সবসময় শহরের ঘটনা বলি, এরকম একটা কথা শুনেছিলাম, তো আজকে গ্রামের ঘটনা শোনালাম এবং আমি জানি না যে কেমন লাগছে। আমার কাছে আসলে শহর বা গ্রাম এইভাবে কোনো সময় আমি আলাদা করতে পারি না। আমার কাছে যে ঘটনাগুলো ভালো লাগে সেই ঘটনাগুলো সিলেক্ট করি, বাট আপনাদের চাহিদা ছিল, তো এবার এই উইকে সিলেক্ট করেছি আমরা এরকম গ্রামের ঘটনা, এবং সেই সাথে আপনারা হসপিটালের ঘটনা শুনতে চেয়েছিলেন, যেটা আমরা পেয়েছি একটা চায়না থেকে, সেটাও আমরা শোনালাম আপনাদেরকে। এবং আশা করছি এতক্ষণ পর্যন্ত আপনাদের ভালো লেগেছে। একটা চমৎকার ইমেইল আছে এরপরে, এবং তার আগে একটা অডিও ক্লিপ প্লে করবো, এবং তারও একটা ছোট্ট বিরতি আছে আমাদের। সো বিরতির পর একটা অডিও ক্লিপ এবং তারপর একটা ইমেইল নিয়ে ফিরে আসবো। সঙ্গে থাকবেন একজন নতুন অতিথি। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। Stay tuned to Radio Furti Edit FM and do Furti. Boot FM. The night comes alive with Graminphone.